বিদায় নিয়ে চলে যাবারও তো কিছু নিয়ম আছে। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কোনো ক্ষমতা নেই তোমাকে আটকানো। তাহলে শুধু শুধু এইভাবে অমীমাংসিত বিদায় কেন? আমার যেভাবে ইচ্ছে সেভাবেই আমি চলে যাব, তাতে তোমার কি? কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। মানুষ যে গরুটাকে কুরবানি করায় সেটাকেও কিন্তু সকালবেলা সুন্দর করে গোসল করায়। মানুষ জানে কিছুক্ষণ পর তারা নিজেরা তাকে পৃথিবীর থেকে বিদায় করে দেবে, তবুও তারা তাকে আদর করে গোসল করিয়ে দেয়। আবার দেখো, ফাঁসির আসামিকে ফাঁসির রায় হবার পরেও বারবার জিজ্ঞেস করেন তার কি খেতে ইচ্ছে করে, তার শেষ ইচ্ছে কি জানতে চাওয়া হয়। সুতরাং বোঝা যাচ্ছে যে সবকিছু বিদায় দেবার কিছু সুন্দর নিয়ম আছে, সেটা মানা দরকার। কাজলের চোখ ফেটে আবারও পানি বের হবার আগেই সে হন হন করে হাঁটতে লাগলো। অসহায় হয়ে সেদিকে তাকিয়ে রইল নয়ন। রাত 12টা। বাসায় ফিরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছিল কাজল। মাত্র ঘুম থেকে উঠে শুনে পাশের রুমে তার বাবা কান্না করছে। বাবা কখন ফিরলো আর এইভাবে কান্নাই করছে কেন, সেটাই তো বুঝতে পারছে না কাজল। দ্রুত পাশের রুমে গিয়ে তার মায়ের কাছে যতটা জানতে পারলো তা অনেকটা এরকম। ছেলের পক্ষের যাবতীয় মালামাল সহ দাবি ছিল নগদ 3 লক্ষ টাকা। কাজলের বাবা গ্রামের বাড়িতে গিয়েছিলেন নিজের জমি বিক্রি করে টাকা জোগাড় করার জন্য। একমাত্র মেয়ের বিয়ের জন্য সবটা খরচ করবে, এতে কাজলের বাবার কোনো আপত্তি ছিল না। কিন্তু গ্রামে গিয়ে তিনি নানান ঝামেলার মধ্যে পড়লেন। তার গ্রামের কিছু রাজনৈতিক নেতাদের জন্য জমির মালিকানা নিয়ে গন্ডগোল হচ্ছে। দীর্ঘদিন শহরে থাকতেন বলে এতদিন জমি যারা চাষ করত তারাই মালিকানা দাবির চেষ্টা করছে। 3 দিন ধরে চেষ্টা করেও তিনি কিছু করতে পারেননি। ছেলের পক্ষে টাকার কথা শুনে কাজলের মাথার রক্ত গরম হয়ে গেল। সে তার হাত থেকে আংটি খুলে তার মায়ের হাতে দিয়ে বলল, আমি মরে যাব, তবু ওই লোককে বিয়ে করব না। তার মায়ের সাথে কথা বলেই সে তার রুমের মধ্যে চলে গেল। কাজল নয়নের নাম্বার বের করে কল দিল। নয়ন রিসিভ করে বলল, আমি গাড়িতে আছি, জরুরি কিছু বলবা? গাড়িতে মানে? রাত 12:30টার সময় তুমি গাড়িতে কি করো? কোথায় যাচ্ছ? ঢাকায় যাচ্ছি কাজল। কেন হঠাৎ করে ঢাকায় কেন? আমার 9 বছরের অপেক্ষার শেষ। বাবা আজ রাতেই ফ্লাইটে দেশে ফিরবেন। আগামীকাল ভোর 4টায় তিনি ঢাকা বিমানবন্দরে নামবেন। একদম পারফেক্ট একটা সময়। 9 বছরের আগে ঠিক এই সময় ভোরবেলা আমার মা আত্মহত্যা করেছিল। কাজল পাগলের মতো হয়ে বলল, পাগলামি করো না নয়ন, যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, তা ভুলে যাও। আমি রাখলাম কাজল, তোমার কাছে একটা নাম্বার SMS করে দিচ্ছি, আমার মামাতো ভাইয়ের নাম্বার। বিমানবন্দরে অনেক খারাপ কিছু ঘটলে আমি হয়তো গ্রেফতার হতে পারি। আমার সকালবেলা আমার নাম্বার বন্ধ পেলে কল কেটে দিয়ে নাম্বার মেসেজ কাজল সঙ্গে সঙ্গে সারা রাত টেনশনে অস্থির হয়ে গেল। বন্ধ তো কাজল। সকাল হয়ে গেছে তবুও বারবার শুধু দুটো নাম্বারেই কল দিচ্ছে। বেলা 7টার দিকে নয়নের মামাতো ভাইয়ের নাম্বারে কল গেল আর সঙ্গে সঙ্গে রিসিভ হলো। হ্যালো, কে বলছেন? আমি কাজল, নয়নের বন্ধু। জি বলেন। নয়নের নাম্বার গতকাল রাত থেকে বন্ধ পাচ্ছি, একটু পারিবারিক সমস্যা হচ্ছে তাই বন্ধ। আমি কিছুটা জানি, নয়ন বলেছিল। তার খোঁজ না পেলে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছে। নয়ন গতকাল রাতে ঢাকা গেছে, আমরা কিছু জানতাম না। তার বাবা আজকে সকালে বিমানবন্দর থেকে নেমেছে তার বর্তমান স্ত্রী সন্তানদের নিয়ে। বিমানবন্দরের বাহিরে বের হয়ে তারা যখন গাড়ি নিয়ে যাচ্ছে, কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভারের উপরে তাদের গাড়ি দাঁড় করিয়ে তাদের উপরে হামলা করা হয়। তাদের সবাই ছিল কালো মুখোশ পরা, কাউকেই চেনা যায়নি। তবে যে সেখানে নয়ন ছিল সেটা ভালো করেই বুঝতে পারছি। তখন নয়ন নাকি বলেছিল, মায়ের মৃত্যুর পর থেকে অপেক্ষা করেছি, 9 বছর তোমার অপেক্ষা করে আজ তোমাকে পেলাম। এই কথা বলেই সে পালিয়েছে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে কোথায় আছে, কিভাবে আছে আমরা কেউ জানিনি। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত যে বা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জীবনের ঘটনাও আমার সাথে শেয়ার করতে পারেন, যদি ভালো লাগে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।